আমরা এ পর্যায়ে নতুন এক ধরনের তাপ সম্পর্কে জানব, সেটা হচ্ছে অবস্থা পরিবর্তনজনিত তাপ। এবং এই ডেফিনিশনগুলো সৃজনশীলের ক এবং খতে এসে থাকে এবং এগুলো আলাদাভাবে বুঝিয়ে দেওয়ার কিছু নেই, জাস্ট আমরা অ্যাট এ গ্লান্স এই ডেফিনিশনগুলো একটু দেখব। প্রথমেই হচ্ছে ঊর্ধ্বপাতন তাপ বা সাবলিমিশন এনথালপি। বলা হচ্ছে এক মোল কঠিন পদার্থ যে পরিমাণ তাপ শোষণ করে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্বপাতন তাপ বলে। অর্থাৎ আমরা তো নর্মালি কি দেখি, অধিকাংশ কঠিন পদার্থকে তাপ দিলে তারা শুরুতে তরলে পরিণত হয়, তারপর ওই তরলকে আরও তাপ দিলে তারা বাষ্পে পরিণত হয়। কিন্তু ঊর্ধ্বপাতন তাপ হচ্ছে সেই তাপ যেই তাপ দিলে কঠিন পদার্থ তাপ শোষণ করে সরাসরি বাষ্পে পরিণত হবে। এখন এই ঊর্ধ্বপাতন তাপ সমস্ত কঠিন পদার্থের জন্য থাকবে না। কিছু কিছু বস্তু আছে যাদেরকে আমরা ঊর্ধ্বপাতিত বস্তু বলি, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই ডেফিনিশনটা খাটবে। এগুলো আমরা 9-10-এ দেখে এসেছি। ঊর্ধ্বপাতিত বস্তু কারা, যেমন ন্যাপথালিন আছে, কর্পূর আছে, যাদেরকে আমরা খোলা জায়গায় বা বাতাসে রেখে দিলে ও সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। কিছুদিন পর এসে দেখব যে ওই ঊর্ধ্বপাতিত পদার্থটা নাই হয়ে গিয়েছে। তার মানে কি করেছে, ও পরিবেশের যে কক্ষ তাপমাত্রা, সেই পরিবেশের টেম্পারেচার বা সারাউন্ডিংস থেকে তাপশক্তি শোষণ করে সে সরাসরি তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত হয়েছে। এই জন্য ন্যাপথালিন কোনো একটা জায়গায় রেখে দিলে বেশ কিছুদিন পর এসে আমরা দেখি ওই ন্যাপথালিনটা আকারে ছোট হয়ে গিয়েছে, বা আরও বেশ কিছুদিন পরে আসলে আমরা দেখব যে ওই ন্যাপথালিনটা পুরোপুরি নাই হয়ে গিয়েছে। কেন? কারণ ন্যাপথালিন হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত বস্তু। তো ওই সমস্ত ঊর্ধ্বপাতিত যে কঠিন পদার্থ আছে তাদের সরাসরি বাষ্পে পরিণত হবার জন্য যেই পরিমাণ তাপ শোষণ করতে হয় তাকে আমরা ঊর্ধ্বপাতন তাপ বলি, এবং এটাকে ইংলিশে বলা হয় সাবলিমিশন এনথালপি। তো এই জিনিসটাকে আমরা যেই প্রতীক দিয়ে প্রকাশ করি, বা ওই যে ডেল এইচের যে ব্যাপারটা, ওইটা হচ্ছে এরকমভাবে আমরা সাধারণত দেখে থাকি যে ডেল এইচ নট, নটটা তো উপরে হবে, ডেল এইচ নট SUBL, এই জাস্ট এইটুকু সংক্ষেপে আমরা লিখে দিলেই হচ্ছে আর কি। তো এই হচ্ছে ঊর্ধ্বপাতন তাপের ব্যাপারটা। পরবর্তীতে বলা হলো গলন তাপ বা ফিউশন এনথালপি। এক মোল কঠিন পদার্থ যে পরিমাণ তাপ শোষণ করে এক মোল তরল পদার্থে পরিণত হয় তাকে গলন তাপ বলে। এবং এখানেও আমাদের বুঝতে হবে যে জিনিসটা অর্থাৎ পরিমাণটা কিন্তু এক মোল, এখানেও আলটিমেটলি হচ্ছে পরিমাণ এক মোল, এক মোল থেকে এক মোলে পরিণত হবে। এবং গলন বা গলা মানেই তো আমরা জানি যে কোনো একটা কঠিন বস্তু তরল পদার্থে পরিণত হবে। সো এটা আলাদাভাবে বোঝানোর কিছু নেই। তো এটারও হচ্ছে আমরা যদি প্রতীকটা বা ডেল এইচ এর ব্যাপারটা যদি লিখি, ব্যাপারটা হবে এরকম যে ডেল এইচ নট ফিউশন, এরকম। নেক্সটে বলা হচ্ছে বাষ্পীকরণ তাপ বা ভ্যাপোরাইজেশন এনথালপি। এখানেও সেম বিষয়, বাষ্পে পরিণত হবে। কোথা থেকে বাষ্পে পরিণত হবে? তরল পদার্থ থেকে বাষ্পে পরিণত হবে। তো বলা হচ্ছে এক মোল তরল পদার্থে যে পরিমাণ তাপ শোষণ করে এক মোল বাষ্পে পরিণত হয় তাকে আমরা বাষ্পীকরণ তাপ বলি। এবং এটাকেও আলটিমেটলি হচ্ছে ওইভাবেই প্রকাশ করা হয়, ভ্যাপোরাইজেশনের VAP নেওয়া হয়, অর্থাৎ ডেল এইচ নট VAP, দ্যাটস ইট। এরকমভাবে জিনিসটাকে এক্সপ্রেস করা হয়ে থাকে। তো এই যে কয়টা আমরা দেখলাম, গলন তাপ, বাষ্পীকরণ তাপ, আর উপরে দেখলাম হচ্ছে ঊর্ধ্বপাতন তাপ, এগুলোই হচ্ছে আলটিমেটলি আমাদের অবস্থা পরিবর্তনজনিত তাপ। অর্থাৎ কোনো একটা পদার্থের অবস্থা অর্থাৎ ভৌত অবস্থা নিয়ে কাজ করা হচ্ছে এখানে। ভৌত অবস্থা পরিবর্তন করার জন্য যে সমস্ত তাপের প্রয়োজন হয় কোনো, এবং তিন ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা তিন ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি তাপের শোষণ, এই যে তাপের শোষণ। তো যেই পরিমাণ তাপ শোষণ করতে হয় অবস্থার পরিবর্তনের জন্য, সেই তাপগুলোকে আমরা আলটিমেটলি অবস্থা পরিবর্তনজনিত তাপ বলি, এবং এটার তিনটা ক্যাটাগরি আমরা দেখলাম, এতটুকুই। এরপরে সম্পূর্ণ নতুন একটা ডেফিনেশন, সেটা হচ্ছে পরমাণুকরণ তাপ বা অ্যাটোমাইজেশন এনথালপি। এটা কিন্তু আবার অবস্থা পরিবর্তনজনিত তাপের আওতাভুক্ত নয়, এটা সম্পূর্ণ আলাদা একটা ডেফিনেশন। বলা হচ্ছে গ্যাসীয় অবস্থায় এক মোল পদার্থকে সম্পূর্ণরূপে পরমাণুতে পরিণত করতে যে পরিমাণ তাপ শোষিত হয় তাকে পরমাণুকরণ তাপ বলে। এখন এখানে যে বিষয়টা, যে কেন গ্যাসীয় অবস্থার কথা বলা হচ্ছে, কারণটা খুবই সিম্পল। গ্যাসীয় অবস্থায় কোনো একটা পদার্থ সবচেয়ে অণুগুলো, মানে কোনো গ্যাসীয় অবস্থায় কোনো একটা পার্টিকুলার পদার্থের অণুগুলো সবচেয়ে দূরবর্তী অবস্থানে থাকে, অর্থাৎ সেপারেশনটা ভালো থাকে। তাহলে যদি সেটাই হয়, তাহলে গ্যাসীয় অবস্থায় কোনো একটা পদার্থকে আমরা পরমাণু আকারে পাওয়া
খুব বেশি একটা ইজি হবে, তো এই জন্যই বা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়াটা ইজি হবে। তো ওই জন্য গ্যাসীয় অবস্থার কথা আরও বেশ কয়েকটা জায়গায় আমরা দেখি যে আয়নীকরণ শক্তির মধ্যেও কিন্তু গ্যাসীয় অবস্থার কথা বলা হয়েছে। মানে আয়নীকরণ শক্তির যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটা যদি তোমরা পড়ো তাহলে দেখতে পাবে যে ওখানে কিন্তু গ্যাসীয় অবস্থার কথাটা উল্লেখ আছে। কেন? কারণটা খুব সিম্পল, গ্যাসীয় অবস্থায় পার্টিকুলার একটা পদার্থের মলিকিউলগুলো খুব বিচ্ছিন্ন অবস্থা থাকে। দ্যাটস ওয়াই ওই সময়টাতে এই ঘটনাগুলো, পরমাণুকরণ তাপ, আয়োনাইজেশন এনার্জি, এই ব্যাপারগুলো আলটিমেটলি বিবেচনা করা হয়। আচ্ছা, এখন এই গ্যাসীয় অবস্থায় একমোল পদার্থকে সম্পূর্ণরূপে পরমাণুতে পরিণত করতে যে পরিমাণ তাপ শোষিত হয় তাকে বলা হচ্ছে পরমাণুকরণ তাপ। তাহলে আমরা যদি এইটার একটা বিক্রিয়া আকারে দেখি বা এইটার পরিবর্তনটা কেমন হয় সেটা যদি একটু বোঝার চেষ্টা করি, যেমন ধরো হাফ মোল ক্লোরিন নিলাম এবং অবশ্যই সেটা গ্যাসীয় অবস্থা থাকতে হবে। এই হাফ মোল ক্লোরিনকে আমরা তাপ দিয়ে কিসে পরিণত করব? ক্লোরিন পরমাণুতে পরিণত করব। এই যে, তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে গ্যাসীয় অবস্থায় একমোল পদার্থকে সম্পূর্ণরূপে পরমাণুতে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে পরমাণুকরণ তাপ বলে। তার মানে এখানে কিন্তু ক্লোরিন ছিল অণু আকারে, পরবর্তীতে এই ক্লোরিনটা কি হয়ে গেল? পরমাণু হয়ে গেল। এবং উভয়ের ভৌত অবস্থা কি? উভয়ের ভৌত অবস্থা আলটিমেটলি গ্যাস। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাটমাইজেশন এনথালপির ব্যাপারটা। এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ডেফিনিশন আছে, সেটা হচ্ছে দ্রবণ তাপ বা সলিউশন এনথালপি। বলা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রাবকে একমোল দ্রব দ্রবীভূত করলে তাপের যে পরিবর্তন ঘটে তাকে আমরা দ্রবণ তাপ বলি। তাহলে দ্রবণ বা দ্রাব্যতার যে চ্যাপ্টারটা ছিল গুণগত রসায়ন, সেখানে বারবার আমরা একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রার কথা বলা ছিল। কারণ এই তাপমাত্রার সাথে দ্রাব্যতার অনেক বড় সম্পর্ক আছে। তাপমাত্রা চেঞ্জ হলে পার্টিকুলার একটা দ্রাবকের দ্রবীভূত করার ক্ষমতা বাড়ে অথবা কমে, তাপমাত্রা চেঞ্জ করার উপর বেস করে। তাপমাত্রা বাড়ালে সাধারণত দ্রাবকের দ্রবীভূত করার ক্ষমতাটা বাড়ে, দ্রাব্যতা বাড়ে। তো ওই জন্য আলটিমেটলি দ্রবণ তাপের ডেফিনিশন যখন আমরা লিখব, অবশ্যই এই কিওয়ার্ডটা বাদ দেওয়া যাবে না। নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রাবকে একমোল দ্রব দ্রবীভূত করলে তাপের যে পরিবর্তন ঘটে তাকে দ্রবণ তাপ বলা হয়। সো সংজ্ঞা দেখে বোঝা যাচ্ছে যে কি বোঝাতে চাওয়া হয়েছে। আর অবশ্যই সংজ্ঞাটা লেখার সময় যেমনটা বললাম, এই কিওয়ার্ডটা বাদ দেওয়া যাবে না। কিন্তু এখানে আরেকটু কথা আছে, ডেফিনিশনটা এখানেই শেষ না, বা ডেফিনিশনের যে আলোচনা এটা এখানেই শেষ নয়, আরও একটু ব্যাপার আছে। ব্যাপারটা এরকম যে এই যে দ্রবীভূত আমরা করছি কোনো একটা দ্রবকে, কিসের মধ্যে? দ্রাবকের মধ্যে। তো এখানে একটা কথা গুরুত্বপূর্ণ যে দ্রবীভূত হবার সময় দ্রব ও দ্রাবকের মধ্যে কোনো বিক্রিয়া না ঘটলে এই যে সলিউশন এনথালপি, এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখি ডেল এইচ নট এস ও এল এন, সলিউশন। তো এইটা আলটিমেটলি কি হয়ে যাবে? পজিটিভ হবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি তখন এই দ্রবণ তাপটা পজিটিভ হবে। এখন পজিটিভ হওয়ার অর্থ কি? পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে জিনিসটা তাপহারী হবে। অর্থাৎ এই দ্রবণটা যেই পাত্রে আমরা তৈরি করব, ওই পাত্রটাকে আমরা ঠান্ডা হয়ে যেতে দেখব। কারণ তাপহারী মানে কি? সে সারাউন্ডিংস থেকে তাপশক্তি শোষণ করে নিবে, শোষণ করেই আলটিমেটলি এই দ্রবীভূত করার যে ঘটনাটা, সেই ঘটনাটা ঘটাবে। তাহলে আমি কি বললাম? যে দ্রবীভূত হবার সময় দ্রব ও দ্রাবকের মধ্যে যদি কোনো বিক্রিয়া না ঘটলে, সরি এখানে না ঘটলে হবে, ঘটানা না ঘটলে, অর্থাৎ বিক্রিয়া মানে কি? বিক্রিয়া মানে কাইন্ড অফ বলতে পারি আমরা যে ইন্টারাকশন বা কোনো যদি মিথস্ক্রিয়া না ঘটে, তাহলে আলটিমেটলি আমরা বলবো যে এইটা তাপহারী দ্রবণ তৈরি হয়েছে, অর্থাৎ তাপটা শোষণ হয়েছে। কীরকম একটা এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড লবণকে আমরা যখন পানির সাথে মেশাবো, তখন আলটিমেটলি এটা তো অ্যাকুয়াস সলিউশন তৈরি করবে। এখন সোডিয়াম ক্লোরাইডের যে অ্যাকুয়াস সলিউশন তথা জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড কি পানির সাথে বিক্রিয়া করে?
বিক্রিয়া করে নতুন কোনো যৌগ তৈরি করে, নাকি ব্যাপারটা এরকম হয় এই যে Na+Cl-, দ্যাটস ইট, এরকম না ব্যাপারগুলো? তাহলে এখানে কি হলো ব্যাপারটা, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কি কোনো বিক্রিয়া হলো? না, বিক্রিয়া হয়নি। এখানে ব্যাপারটা হচ্ছে আয়ন আকারে জিনিসটা বিশ্লিষ্ট হয়েছে। মানে বিষয়টা এরকম যে আমাকে যদি কেউ এই বিক্রিয়াটার অ্যান্সার লিখতে বলে NaCl + H2O, এইটার অ্যান্সারটা কি? এইটার অ্যান্সার হবে দিস ওয়ান, এই যে এইটা আমাদের লিখতে হবে যে সোডিয়াম ক্লোরাইড আর H2O বিক্রিয়া করে, বা এইটা যদি এরকমভাবে যোগ আকারে আমাদেরকে দেখানো হয় তাহলে এইটা হবে, এইটা বিক্রিয়া করে নতুন কিছু তৈরি করবে, সেইটা কিন্তু বলা যাবে না। আমরা অনেকেই এখানে ভুল করে কি লিখে ফেলি, আমরা অনেকেই এখানে ভুল করে আলটিমেটলি এই যে পানির OH এর সাথে সোডিয়ামকে বিক্রিয়া করিয়ে দেই, আর হচ্ছে পানির হাইড্রোজেনের সাথে সোডিয়ামের ক্লোরিনকে বিক্রিয়া করে দিই, এরকম একটা অ্যাসিড এবং ক্ষার তৈরি করি, হুইচ ইজ টোটালি রং। বেসিক্যালি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড মিশিয়েছি, এটাই বোঝানো হচ্ছে এই ব্যাপারটা দ্বারা। তো অবশ্যই আমরা এই জিনিসটাই পাবো, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডটা আয়ন আকারে বিশ্লিষ্ট হবে। এখানে কিন্তু কোনো বিক্রিয়া ঘটেনি, আয়ন আকারে বিশ্লিষ্ট হয়েছে। সো এই কথাটা আমি একটু লিখে দিচ্ছি যে তো আয়ন আকারে বেসিক্যালি বিষয়টা বিশ্লিষ্ট হচ্ছে, এবং আয়ন আকারে বিশ্লিষ্ট হওয়া আর বিক্রিয়া হওয়া কিন্তু একই বিষয় না। বিক্রিয়া হওয়া মানে কি, যে পানির সাথে যুক্ত হয়ে নতুন কোনো একটা প্রোডাক্ট তৈরি করবে, সেটা তো এখানে হচ্ছে না। তার মানে এখানে এই যে ∆H0 সলিউশন যেটা, এটা অবশ্যই পজিটিভ হবে। জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে তাপহারী। জিনিসটা তাপহারী। সো এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের একটা ভালো মানের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ভালো কথা। এরপরে আমরা যদি পরের পার্টটাতে যাই যে আর কি কি আছে, সেটা হচ্ছে এরকম যে যদি বিক্রিয়া হয় তাহলে কি ঘটনা ঘটবে, অর্থাৎ দ্রবণ তাপ কি হবে সেক্ষেত্রে। তাহলে বিক্রিয়া বা ইন্টারাকশন হলে, বিক্রিয়া বা ইন্টারাকশন ঘটলে তখন সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যা ঘটেছে উপরে তার ঠিক উল্টো ঘটনা ঘটবে। ∆H0 সলিউশন হবে হচ্ছে নেগেটিভ, ভালো কথা। এখন এইটাকে আমরা কিভাবে চিন্তা করব? যেমন ধরো সাপোজ কপার সালফেটকে আমি পানির সাথে মিশালাম H2O, তাহলে এখানে কপার সালফেটের কিন্তু আয়ন আকারে বিশ্লিষ্ট হবার ঘটনা ঘটবে না। কেন ঘটবে না? কারণ হচ্ছে এটা যেটা তৈরি করবে সেটা হচ্ছে কপার সালফেট ইন্টু 5 অণু ওয়াটার, এই ঘটনাটা ঘটবে, যেটাকে আমরা সাধারণত ব্লু ভিট্রিয়ল নামে চিনি, তুতে নামে চিনি। এই ব্যাপারটা কিন্তু তৈরি হবে। তার মানে এখন বলতে পারো যে ভাই এটা তো সরাসরি বিক্রিয়া হচ্ছে না। না, বিক্রিয়া হচ্ছে না, দ্যাটস ট্রু, বাট ইন্টারাকশন হচ্ছে। বিক্রিয়া হলেই যে শুধুমাত্র ∆H0 এর ভ্যালুটা নেগেটিভ হবে তা কিন্তু নয়। এখানে কি বলা হচ্ছে? ইন্টারাকশন বা কোনো একটা মিথস্ক্রিয়া, মানে এই দুজন মিলে নতুন কিছু একটা তৈরি করছে, তার মানে এটাই তো ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া। আবার দুজন মিলে যদি বিক্রিয়া করতো সেক্ষেত্রেও তো নতুন কিছু একটা তৈরি হতো, তখন আমরা ওটাকে বিক্রিয়া নামে ডাকতাম। তো এই জন্য আলটিমেটলি বলা হচ্ছে যে এক্ষেত্রে পার্টিকুলারলি ∆H0 সলিউশনের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, যেহেতু এখানে কি হচ্ছে? মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি দেখব? এটা যেহেতু একটা তাপ উৎপাদী ঘটনা ঘটাচ্ছে, তাহলে বিক্রিয়া পাত্রটাকে আমরা হালকা একটু গরম হয়ে যেতে দেখব, কারণ এই মিথস্ক্রিয়া শেষে একটা নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে, ওইটাই আমরা আলটিমেটলি হাত দিয়ে ধরলে ফিল করতে পারবো। তো এই হচ্ছে এইখানকার আলোচনাটুকু। ওকে, এ পর্যায়ে আমরা প্রশমন তাপ বা নিউট্রালাইজেশন এনথালপি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই ডেফিনিশনটা দেখে নিই। বলা হচ্ছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের উৎপন্ন হয় তাকে প্রশমন তাপ বলে। তাহলে বোঝাই যাচ্ছে যে পার্টিকুলার একটা প্রশমন বিক্রিয়া থেকে তাপের উৎপন্ন হবে। এটা সব সময় না, অধিকাংশ ক্ষেত্রে একদম 90% কেসে প্রশমন তাপটা সাধারণত নেগেটিভ হয়ে থাকে, অর্থাৎ তাপের উৎপন্ন হয়, জিনিসটা একটা তাপ উৎপাদী ভাইব দিবে। এবং সেটা অবশ্যই প্রশমন তাপ আমরা কখন দেখতে পাবো? অবশ্যই প্রশমন বিক্রিয়ার সময়। আর প্রশমন বিক্রিয়া কাদের দিয়ে হয়? অ্যাসিড ক্ষারের বিক্রিয়াকে আমরা সাধারণত প্রশমন বিক্রিয়া বলি। তবে এখানে কথা যেটা, সেটা হচ্ছে এই যে পানি তৈরির যে বিষয়টা, অর্থাৎ প্রশমন বিক্রিয়ায় মূল অংশ কোনটি আসলে? আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন সে টু সে আমরা যদি বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইড
প্লাস HCl। তো এরা মিলিত হয়ে তৈরি করলো লবণ এবং পানি, সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O। ভালো কথা। এখন এই যে আমরা লবণ এবং পানি পেলাম, এখানে দুইটা ঘটনা ঘটেছে। একটা হলো এই ক্ষারের যে ক্যাটায়নটা, এই ক্যাটায়ন এবং অ্যাসিডের যে অ্যানায়ন, তারা মিলিত হয়ে একটা লবণ তৈরি করেছে এবং ক্ষারের OH পার্টটা এবং অ্যাসিডের H প্লাস পার্টটা মিলে পানি তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে কোন অংশটা মুখ্য? বিক্রিয়ার এই প্রশমন তাপের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন দেখেই আমরা বুঝতে পারছি যে পানি তৈরির যে অংশ সেটাই হচ্ছে প্রশমন বিক্রিয়ার মুখ্য অংশ। তাহলে মূল ব্যাপারটা কোথায়? এবং এই যে তাপটা যে উৎপন্ন হয়, সেই তাপটাও কিন্তু হচ্ছে পানি উৎপাদিত হবার কারণে হয়। তাহলে আমরা বলতে চাই যে এই যে প্রশমন বিক্রিয়ার যে মেইন পার্ট H প্লাস প্লাস OH মাইনাস, এরা মিলিত হয়ে যে পানি তৈরি করলো H2O, এই অংশটাই আলটিমেটলি হচ্ছে প্রশমন বিক্রিয়ার মূল অংশ। এবং এই প্রশমন বিক্রিয়ার যে ডেল H টাকা, সেটাকে বলা হয় ডেল H নট N। জাস্ট ক্যাপিটাল N দিলেই আমরা বুঝে যাব যে এটা হচ্ছে একটা প্রশমন তাপ। তাহলে ডেল H নট এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা এক এক সময় এক এক রকম হয়। যেমন এখানে কারা কারা আছে, একটা সবল ক্ষার দেখতে পাচ্ছি, সবল অ্যাসিড দেখতে পাচ্ছি। তো সবল ক্ষার ও সবল অ্যাসিডের প্রশমন বিক্রিয়ায় এই প্রশমন তাপের ভ্যালুটা সাধারণত ইন জেনারেল -57.34 কিলোজুল পার মোল হয়ে থাকে। ওকে, এটা কখন? এটা হচ্ছে আমাদের সবল ক্ষার এবং সবল অ্যাসিডের জন্য। তাহলে আমরা জিনিসটা একটু লিখে ফেলি, সেটা হচ্ছে যে তো সবল ক্ষার ও সবল অ্যাসিডের প্রশমন তাপটা সাধারণত আমরা দেখলাম -57.34 কিলোজুল পার মোল হয়ে থাকে। ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যদি সবলতার চেঞ্জ হয়, অর্থাৎ এখানে যদি দুর্বল ক্ষার সবল অ্যাসিড অথবা দুর্বল অ্যাসিড সবল ক্ষার অথবা দুজনেই দুর্বল, এরকম যদি ঘটনা ঘটে, তাহলে কি এই প্রশমন তাপের মানটা চেঞ্জ হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে ইয়েস, এই প্রশমন তাপের মানটা চেঞ্জ হয়ে যাবে। তো এরই সাথে সাথে, অর্থাৎ এই আলোচনাটার সাথে সাথে আমাদের জন্য নতুন আর একটা জায়গা খুলে গেল। সেটা হচ্ছে যে আমাদের এইখান থেকে বেসিক্যালি প্রশ্ন আসে যে প্রশমন তাপের এই ব্যতিক্রমটা কেন ঘটে, এইটা আমাদের কাছে সৃজনশীলে জানতে চাবে। যে সবল ক্ষার সবল অ্যাসিডের ক্ষেত্রে প্রশমন তাপের মান -57.34 কিলোজুল পার মোল হলেও একটা দুর্বল ক্ষার ও সবল অ্যাসিডের প্রশমন তাপের মান অন্যরকম হয় কেন? কীরকম অন্যরকম আমি সেটা লিখছি। যেমন আমরা যদি একটা এক্সাম্পল নেই, যেমন আমরা একটা দুর্বল অ্যাসিডের উদাহরণ চিন্তা করি, যে এরকম বিষয়টা যে CH3COOH, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করলো CH3COONA প্লাস ওয়াটার। ফাইন। এখন যে বিষয়টা, যে এখানে আমরা যদি নিউট্রালাইজেশন এনথালপির ভ্যালুটা লিখতে চাই, সেটা হবে কত? সেটা হচ্ছে ডেল H N নট N -55.14 কিলোজুল পার মোল। এটা হবে কেন? এই কেনর অ্যান্সারই হচ্ছে আলটিমেটলি বড় একটা ব্যাখ্যা হয়ে যায়। এই বড় ব্যাখ্যাটাই আলটিমেটলি আমাদের পরীক্ষায় আসে এবং আমাদের লিখতে হয়। তো এইটাই আমরা এখন জানবো যে সবল ক্ষার সবল অ্যাসিডের প্রশমন তাপ একটু বেশি, রাইট? -57.34 কিলোজুল পার মোল হলেও দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের প্রশমন তাপ কেন কমে যায়? এই যে 57-এর থেকে একটু পরিমাণ কমে গিয়ে -55.14 কিলোজুল পার মোল হলো। এইটার রিজনটা আমরা একটু খোঁজার চেষ্টা করব। তো চলো আমরা দেখি, ব্যাখ্যাটা একটু দেখে ফেলি। তো ব্যাখ্যাটা দেখার আগে আমি এই ব্যাপারটাকে একটু মৌখিকভাবে আলোচনা করে নিই, তারপর পরীক্ষার খাতায় কিভাবে ফর্মালিটি মেনটেন করে ফর্মাল ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখতে হবে সেটা আমি দেখায় দিচ্ছি। তো এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে এরকম যে
এই যে দুর্বল অ্যাসিড, এই দুর্বল অ্যাসিডটাকে কেন আমরা দুর্বল নামে ডাকছি? এই যে CH3COOH এটাকে আমরা কেন দুর্বল অ্যাসিড নামে চিন্তা করছি? কারণ অ্যান্সারটা খুবই সিম্পল, সেটা হচ্ছে এই দুর্বল অ্যাসিডটা পানির মধ্যে খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয়। আমরা দুর্বল অ্যাসিডের বিয়োজন বিক্রিয়াটা একটু লিখি। এবং এটা যেহেতু দুর্বল অ্যাসিড, তাই এজন্য এর বিয়োজন বিক্রিয়ায় উভয়মুখী তীরচিহ্ন ব্যবহার করা হয়। কেন? কারণ এক্ষেত্রে যেমন ফরওয়ার্ড রিয়াকশন হয় বা ব্যাকওয়ার্ড অংশটাও হয়। কেন? এটা দুর্বল তো। আর যেগুলো সবল তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা একমুখী তীরচিহ্ন ব্যবহার করি। তো এখানে আমরা লিখব যে CH3COO মাইনাস প্লাস হচ্ছে H প্লাস। এটা আমরা কি লিখলাম? এটা হচ্ছে আমাদের এই যে CH3COOH এর যে বিয়োজন বিক্রিয়া, সেই বিয়োজন বিক্রিয়াটাকে আমরা এখানে পোট্রে করলাম। এখন ব্যাপারটা হচ্ছে এই বিয়োজনের পরিমাণটা তো খুব কম। কেন কম? কারণ সে দুর্বল অ্যাসিড। আমরা 19 একটা কথা পড়েছিলাম যে প্রতি 1000টি ইথানোয়িক অ্যাসিডের মধ্যে মাত্র 4টা ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হয়, বাকি 996টি ইথানোয়িক অ্যাসিড অবিয়োজিত অবস্থায় থেকে যায়। ভালো কথা। তাহলে এখন আমরা যখন এই ইথানোয়িক অ্যাসিডটাকে সবল একটি ক্ষার সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে মেশাচ্ছি, সোডিয়াম হাইড্রক্সাইড কি অল্প পরিমাণে বিয়োজিত হবে? না। সোডিয়াম হাইড্রক্সাইডের বিয়োজনটা কেমন? সোডিয়াম হাইড্রক্সাইডের বিয়োজন লেখার সময় আমি যেমনটা বলেছি, এ যেহেতু তীব্র, তার মানে এর সময় একমুখী তীরচিহ্ন ব্যবহার করব এবং Na প্লাস এবং OH মাইনাস, অর্থাৎ এ বেশি পরিমাণে বিয়োজিত হবে বা প্রায় পুরোপুরি বিয়োজিত হয়ে যাবে। তাহলে আমরা একটু চিন্তা করি তো যে এই যে প্রশমন বিক্রিয়ার সময় এখানে সোডিয়াম হাইড্রক্সাইডের OH মাইনাসের কাজটা কি? OH মাইনাসের কাজ হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের H প্লাস আয়নকে প্রশমিত করা। এখন কার পরিমাণ বেশি? অবশ্যই OH মাইনাস আয়নের পরিমাণটা বেশি, H প্লাস আয়নের পরিমাণটা কম। কেন কম? কারণ সোডিয়াম হাইড্রক্সাইড সবল ক্ষার থেকে OH মাইনাসটাকে প্রডিউস করেছে, তার মানে OH মাইনাস আয়নের পরিমাণটা বেশি, কারণ এ তো সবল ক্ষার থেকে এসেছে। আর H প্লাস আয়ন যেহেতু দুর্বল অ্যাসিড থেকে এসেছে, তার মানে এর পরিমাণটা বিক্রিয়া পাত্রে কম হবে। তাহলে এটাই যদি হয়, চিন্তা করে দেখি আমরা যে ধরে নিচ্ছি সাপোজ প্রথমত 4টা H প্লাস আয়ন ছিল আর প্রথমত এখানে 15টা OH মাইনাস আয়ন ছিল। তাহলে শুরুতেই কি হবে? এই OH মাইনাস আয়নগুলো H প্লাস আয়নগুলোকে প্রশমিত করে ফেলবে, কিন্তু এখানে তো আছে মাত্র 4টা। তাহলে 4টাকে যদি প্রশমিত করে ফেলে, তাহলে এখান থেকে OH মাইনাস আয়ন থেকে আমরা 4টা বাদ দিয়ে দিলাম, থাকলো হচ্ছে 11টা। তাহলে এখানে কত হয়ে গেল? এখানে তো 0টা হয়ে গেল। এখন কি প্রশমন বিক্রিয়া এইভাবে হয়? এভাবে তো হয় না। এখানে H প্লাস আয়নের একটা ঘাটতি বা শূন্যতার সৃষ্টি হলো। তখন আবার কি ঘটবে? এই 11টা যে OH মাইনাস অবশিষ্ট আছে, তাদেরকে তো প্রশমিত করতে হবে বা তাদের নিজেদেরও প্রশমিত হতে হবে। এজন্য এই যে CH3COOH এর আবার পুনঃবিয়োজন ঘটে। পুনঃবিয়োজন ঘটলে আবার এখানে আলটিমেটলি নতুন করে H প্লাস আয়ন তৈরি হয়। নতুন করে H প্লাস আয়ন তৈরি হলে তখন আবার এখান থেকে 4টা OH মাইনাস আয়ন প্রশমিত করে শেষ হয়ে যায়। এখান থেকে বাকি থাকবে হচ্ছে 7টা। তারপর আবার এটা 0 হয়ে গেল, আবার নতুন করে এখানে OH মাইনাস আয়নের পুনঃবিয়োজন ঘটে। এখন প্রশ্ন হতে পারে, ভাই পুনঃবিয়োজন ঘটতেছে কেন? কারণ ওই যে CH3COOH শুরুতে কি 100% বিয়োজিত হয়ে গিয়েছিল? না, এ তো আংশিক বিয়োজিত হয়ে এই 4টা তৈরি করেছিল। তারপরে যখন শূন্য হয়ে গেল বা আরও প্রয়োজন পড়লো এই OH মাইনাস আয়নের জন্য, তখন সে আরও নতুনভাবে বিয়োজিত হলো। কারণ কি? এর অবিয়োজিত অনুসংখ্যা তো অনেক। কারণ আমরা তো বললামই যে আমরা যদি 1000টা ইথানোয়িক অ্যাসিডকে বিয়োজিত করার চেষ্টা করি বা জলীয় দ্রবণে দেই, তার মধ্যে মাত্র 4টা বিয়োজিত হয়, আর বাকি যে 996টা তারা কি অবস্থা থাকে? অবিয়োজিত অবস্থা থাকে। এখন এই 4টা যখন শেষ হয়ে যায়, তখন এই বাকি 996টা অণু থেকে আরও এক্সট্রা পরিমাণে কি তৈরি হয়? H প্লাস আয়ন তৈরি হয় বিয়োজনের মাধ্যমে। তাহলে এইটি কেন হচ্ছে? কারণ এই যে আমার এক্সট্রা পরিমাণ OH মাইনাস আয়ন অবশিষ্ট আছে, এই অবশিষ্ট OH মাইনাস আয়নগুলোকে প্রশমিত করার জন্য H প্লাস আয়ন তৈরি হতে থাকে। আর H প্লাস আয়ন তৈরি হবার জন্য কি দরকার? এই অবিয়োজিত যে ইথানোয়িক অ্যাসিডগুলো আছে সেখান থেকে পুনঃবিয়োজন দরকার। কতক্ষণ এই পুনঃবিয়োজন চলতে থাকবে? যতক্ষণ এই OH মাইনাস আয়ন শেষ না হচ্ছে। যেই মুহূর্তে OH মাইনাস আয়ন শেষ হয়ে যাবে, সেই মুহূর্তে এই ইথানোয়িক অ্যাসিডের পুনঃবিয়োজনও শেষ হয়ে যাবে। তাহলে আবার বলছি, ইথানোয়িক অ্যাসিড কেন পুনঃবিয়োজন করতে পারছে? কারণ সে দুর্বল অ্যাসিড। সে শুরুতেই 100% বিয়োজিত হয়ে যায় না, শুরুতে কিছু পরিমাণ বিয়োজিত হয়, কিন্তু সেই যতটুকু বিয়োজিত হয়েছে সেই অংশটুকু যখন শেষ হয়ে যায়, তখন আবার প্রয়োজন মাফিক সে পুনঃবিয়োজিত হয়। কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না তাকে প্রশমিত করার যে এলিমেন্ট অর্থাৎ OH মাইনাস আয়ন, এই আয়নগুলো শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিয়োজন চলতে থাকবে। এখন এই ঘটনাটা কি আমরা সবল অ্যাসিড
অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে দেখেছিলাম, সবল অ্যাসিডের জন্য সবল অ্যাসিড শুরুতেই 100% বিয়োজিত হয়ে যায়, সবল ক্ষার শুরুতেই 100% বিয়োজিত হয়ে যায়। তো তাহলে কেউ অবশিষ্ট থাকে না, এজন্য কারো পুনঃবিয়োজনেরও দরকার পড়ে না, আর পুনঃবিয়োজন হওয়া পসিবলও না, কারণ এখানে তো কেউ আংশিক বিয়োজিত অবস্থায় নাই, শুরুতেই সবাই বিয়োজিত হয়, চাইলেও কেউ পুনঃবিয়োজিত হতে পারবে না। বিয়োজনের ঘটনাটা ঘটতো। তাহলে পুনঃবিয়োজনের ঘটনা যদি ঘটে, তাহলে এই পুনঃবিয়োজনের জন্য তাকে এক্সট্রা অ্যামাউন্ট অফ তাপের প্রয়োজন পড়ে, তার জন্য পুনঃবিয়োজন ঘটাতে হলে তাকে অতিরিক্ত পরিমাণ তাপ শোষণ করতে হয়। এই প্রয়োজনীয় পরিমাণ তাপটুকু সে এই প্রশমন তাপ থেকে নেয়। তো প্রশমন তাপ থেকে নিলে এই প্রশমন তাপটা কমে গিয়ে আলটিমেটলি -55.14 কিলোজুল পার মোল হয়ে যায়। এবং কেন পুনঃবিয়োজন হতে গেলে তাপ লাগবে? কারণ এই যে আমরা একটু দেখি, এই যে আয়ন আকারে বিশ্লিষ্ট হচ্ছে, আমরা দ্রবণ তাপের ডেফিনিশনে দেখেছিলাম যে আয়ন আকারে যদি বিশ্লিষ্ট হয় তাহলে জিনিসটা কেমন হয়? তাপহারী হয়। এই যে সোডিয়াম ক্লোরাইড আয়ন আকারে বিশ্লিষ্ট হচ্ছিল, তাপহারী। তাপহারী মানে কি? তাপের শোষণ ঘটে, অর্থাৎ এই আয়ন আকারে বিশ্লিষ্ট হবার জন্য তার বাহির থেকে তাপ নিতে হয়। তাহলে এখানেও সেম ব্যাপার, এই যে CH3COOH দুর্বল অ্যাসিডের পুনঃবিয়োজনটা হচ্ছে, অর্থাৎ এই আয়ন আকারে বিশ্লিষ্ট হচ্ছে, এই বিশ্লিষ্ট হবার জন্য তাকে বাহির থেকে তাপ নিতে হয়। এখন সেটা কোথা থেকে নেবে? এই যে এর প্রশমন বিক্রিয়ায় যেই তাপটা উৎপন্ন হয়েছিল সেখান থেকে কিছু অংশ সে নিয়ে সেই ঘটনাটা ঘটায়। এজন্য ওভারঅল সামগ্রিকভাবে তার প্রশমন তাপের মানটা কিছু মাত্রায় কমে গিয়ে -55.14 কিলোজুল পার মোল হয়ে যায়। ওকে, তা আমরা যদি এইটার এখন একটু ডেফিনিশনটা, বা ডেফিনিশন না দুঃখিত, আমরা হচ্ছে ব্যাখ্যাটা যদি একটু দেখি, কিভাবে আসলে পরীক্ষার খাতায় ফর্মালিটি মেনটেন করে আমরা লিখব, সেটা যদি আমরা একটু আনি। এই ব্যাখ্যাটা আমাদের পড়তে হবে। বলা হচ্ছে, যখন দুর্বল অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়া সংঘটিত হয় তখন দুর্বল অ্যাসিডের আংশিক বিয়োজনে প্রাপ্ত H+কে সবল ক্ষারের সম্পূর্ণ বিয়োজন থেকে প্রাপ্ত OH- আয়ন প্রশমিত করে। তাহলে এই যে আমরা ফার্স্ট যে রিয়াকশনটা আছে সেই রিয়াকশনটা যদি দেখি, এই যে শুরুতে দুর্বল অ্যাসিডের আংশিক বিয়োজন থেকে প্রাপ্ত H+কে সবল ক্ষারের OH- আয়নটা প্রশমিত করার চেষ্টা করবে বা করবে। তাহলে সেটাই যদি হয়, তাহলে এরপরে কি বলা হচ্ছে যে প্রশমিত হতে হতে যখন H+ আয়ন শেষ হয়ে যায়। কেন H+ আয়ন শেষ হবে? কারণ এই H+ আয়নটা কোথা থেকে এসেছে? দুর্বল অ্যাসিড থেকে এসেছে। তাই এই H+ আয়নের পরিমাণ তো বেশি না যে অনেক বেশি পরিমাণে থাকবে, যে সে শেষ হবে না, শেষ হয়ে যাবে, কারণ সে দুর্বল অ্যাসিড থেকে এসেছে, তার পরিমাণ কম এবং OH- আয়নের পরিমাণটা বেশি। তো এই জন্য H+ আয়নটা OH- আয়নের দ্বারা শুরুতেই শেষ হয়ে যাবে। তখন লাসাতেলীয় নীতি অনুযায়ী দুর্বল অ্যাসিডটি আবার পুনরায় বিয়োজিত হবে। ঠিক আছে, যতক্ষণ না দ্রবণের সমস্ত OH- আয়নটুকু শেষ হয় ততক্ষণ পর্যন্ত এই বিয়োজন চলতে থাকে। আর আমরা জানি কোনো দ্রবণে দ্রব যদি আয়ন আকারে বিশ্লিষ্ট হয় তবে সেই দ্রবণ তাপ ধনাত্মক হয়, আর ধনাত্মক মানে হচ্ছে তাপহারী দ্রবণ হয়। এক্ষেত্রে মূলত দুর্বল অ্যাসিডটি তার এই পুনঃবিয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় তাপটুকু প্রশমন তাপ, অর্থাৎ স্বাভাবিক যে প্রশমন তাপ, সেখান থেকে নিয়ে নেয়। ফলস্বরূপ এক্ষেত্রে প্রশমন তাপ কমে গিয়ে -55.14 কিলোজুল পার মোল হয়। তো এই ফুল ঘটনাটা আমি এইমাত্র মুখে বললাম এবং লিখে দেখিয়ে দিলাম। এইভাবে আমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হবে, পাশাপাশি বিক্রিয়াগুলো অ্যাড করে দিতে হবে। এই যে এই বিক্রিয়াগুলো, অর্থাৎ এই বিক্রিয়াগুলো অবশ্যই আমাদেরকে অ্যাড করে দিতে হবে। তাহলে আমরা যদি এই ব্যাপারটা বুঝে থাকি, এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি যে এখানে দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষারের একটা এক্সাম্পল নিয়ে আমরা কাজ করেছি। এখন দুর্বল অ্যাসিডের জায়গায় যদি দুর্বল ক্ষার থাকতো এবং তীব্র ক্ষারের জায়গায় যদি তীব্র অ্যাসিড থাকতো, তাহলে কি এই সেম ঘটনাগুলো ঘটতো? অ্যান্সার হচ্ছে ইয়েস। এখানে তখন সেম ঘটনাগুলোই ঘটতো। তখন অ্যাসিডের জন্য যেই ব্যাপারগুলো ঘটেছে, অ্যাসিড আংশিক বিয়োজিত হয়েছে এবং অ্যাসিডের যে অ্যাসিড থেকে উৎপন্ন যে H+ ছিল সেটার পরিমাণ কম ছিল, তাই সেটাকে আবার পুনরায় বিয়োজিত হতে হয়েছে। সেই পুনরায় বিয়োজনের জন্য প্রয়োজনীয় তাপ সে প্রশমন তাপ থেকে গ্রহণ করেছে, এজন্য সামগ্রিকভাবে প্রশমন তাপ কমে গিয়েছে। এই যে সমস্ত জায়গাতে আমরা অ্যাসিডের ঘটনাগুলো ঘটেছে, সেই সমস্ত জায়গাতে ক্ষারের জন্য ঘটনা ঘটবে, অর্থাৎ ক্ষারের OH- পরিমাণ তখন কম থাকবে। OH- আয়নকে তখন পুনঃবিয়োজনের মাধ্যমে নতুনভাবে তৈরি হতে হবে এবং সেই পুনঃবিয়োজনের জন্য প্রয়োজনীয় তাপটা সে প্রশমন তাপ থেকে রিসিভ করবে। তো এই হচ্ছে এই দুইটা ব্যাখ্যা সেম থাকবে। আবার বলছি, দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার, সেম ডেফিনিশন বা সেম ব্যাখ্যা। আচ্ছা, এখন আমরা আরেকটা ব্যতিক্রমধর্মী
ব্যাখ্যা পড়তে চাচ্ছি, সেটা হলো এরকম যে আমরা যদি এখানে অ্যাসিড হিসেবে HF কে নিতাম, যেমন HF ও NaOH এর প্রশমন বিক্রিয়া। তো এখানে আসলে কি ঘটনা ঘটবে সেই ব্যাপারটা আমরা একটু আলোকপাত করতে চাই। ফার্স্ট অফ অল আমরা HF এবং NaOH এর প্রশমন বিক্রিয়াটা সুন্দরভাবে লিখে ফেলি। এখানে লবণ হিসেবে তৈরি হবে NaF এবং পানি হিসেবে তো H2O অ্যাজ ইউজুয়াল আছেই। এখন এখানে যে প্রশমন তাপের পরিমাণটা, সেই প্রশমন তাপের পরিমাণ হচ্ছে ডেল H নট N ইকুয়ালস টু -68.60 কিলোজুল পার মোল। ওকে, এখন এখানে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে HFটা কি সবল অ্যাসিড না দুর্বল অ্যাসিড? HFটা কিন্তু অ্যাসিড হিসেবে দুর্বল। আমরা অনেকে HCl এর সাথে জিনিসটাকে গুলিয়ে ফেলতে পারি। আমরা ভাবতে পারি যে HCl যেহেতু একটা সবল অ্যাসিড, তার মানে HFও বুঝি একটা সবল অ্যাসিড, কারণ এখানে ক্লোরিন আছে, ক্লোরিনের জায়গায় জাস্ট এখানে ফ্লোরিন, তার মানে এটাও তো সবল হবারই কথা। কিন্তু আসলে তোমরা যদি রিসার্চ করে দেখো বা খুঁজে দেখো তাহলে দেখবে যে HF কিন্তু ভালো মানের একটা দুর্বল অ্যাসিডের কাতারে পড়ে। তাহলে ওটা কথা না, কথা হচ্ছে এটা যদি দুর্বল অ্যাসিডই হয় তাহলে আলটিমেটলি আমাদের এই ডেল H নটের ভ্যালুটা অবশ্যই -55 হওয়া উচিত। এইমাত্র যেই ব্যাখ্যাটা আমরা দেখে আসলাম, কারণ এখানে অ্যাসিডটা দুর্বল আর ক্ষারটা সবল, তাহলে ডেল H নটের মান তো -55 পয়েন্ট সামথিং হওয়ার কথা। তাহলে কেন আমাদের -68.60 কিলোজুল পার মোল হচ্ছে? হোয়াট ইজ দ্য রিজন? তার মানে এটা বুঝতে হবে যে এটা ব্যতিক্রম, এটা ওই উপরের যে ব্যাখ্যা বা উপরের যে আমরা নিয়মকানুন দেখে এসেছি ওই নিয়মকানুন সে মানে না, এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। তখন সেটা কিভাবে? আমরা ফার্স্ট অফ অল একটা বিষয় একটু চিন্তা করি যে এই যে দুর্বল অ্যাসিড অর্থাৎ HF, এইটার বিয়োজন বিক্রিয়াটা একটু লিখতে হবে ব্যাখ্যার মধ্যে। তাহলে আমরা লিখি যে HF এটা অ্যাকুয়াস এবং এটা বিয়োজিত হয়ে বাই ডিফল্ট H+ এবং F- তৈরি করে ফেলবে। তো অ্যাজ ইউজুয়াল এই ব্যতিক্রমের পিছনে যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা লেখার আগে আমি সুন্দরভাবে আগের মতন মৌখিকভাবে জিনিসটাকে একটু আলোচনা করে দিচ্ছি। তার আগে এখানে একটু লিখে দিই আমি যে এটা হলো ব্যতিক্রম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে কয়টা আমরা অ্যাসিড আমরা স্বাভাবিকভাবে দেখে থাকি যে সালফিউরিক অ্যাসিড হতে পারে বা HCl হতে পারে, বা আমরা যদি আরও যারা আছে 17 নম্বর গ্রুপে তাদেরকে নিয়ে যদি গঠন করি, তারপর হচ্ছে HBr হতে পারে। এই যে অ্যাসিডগুলো, এই অ্যাসিডগুলোর মধ্যে অ্যানায়ন হিসেবে ভিন্ন ভিন্ন জিনিস ব্যবহার করা হয়েছে এবং ক্যাটায়ন হিসেবে অ্যাজ ইউজুয়াল H+ আছে অর্থাৎ হাইড্রোজেনই আছে। এখন যে বিষয়টা সেটা হলো এই Cl মানে ক্লোরিন, আয়োডিন এবং ব্রোমিন, এদের সবার আকার এই ফ্লোরিনের থেকে কিন্তু বেশি। কেন বড়? কারণ হচ্ছে একই গ্রুপের এই ফ্লোরিন সবচেয়ে উপরের দিকে অবস্থান করে। ফ্লোরিনের ঠিক নিচেই আছে ক্লোরিন, তার নিচে আছে ব্রোমিন, তার নিচে আছে আয়োডিন। তার মানে ফ্লোরিনের চাইতে এরা যেহেতু নিচে অবস্থান করছে 17 নম্বর গ্রুপের পর্যায় সারণীতে, তার মানে এদের সবার আকার ফ্লোরিনের তুলনায় বড়। আচ্ছা, ভালো কথা। এখন ফ্লোরিনের তুলনায় বড় হবার কারণে বোঝাই যাচ্ছে যে এই F- বা এই ফ্লোরিন থেকে যে আয়নটা আমরা পাচ্ছি F-, এই আয়নের আকার খুবই খুবই ক্ষুদ্র হবে কম্পেয়ার টু দিস। ওকে, তাহলে এখন এইটার কারণে ঘটনাটা ঘটে কীরকম? ঘটনাটা হচ্ছে একটু চিন্তা করো তো, ক্লোরিনের মোট কক্ষপথ সংখ্যা হচ্ছে 3টি, ওর সর্বশেষ যে কক্ষপথ সেটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ। এই 3 নম্বর কক্ষপথে ক্লোরিনের টোটাল ইলেকট্রন সংখ্যা কয়টা? 7টা। সেমভাবে আয়োডিনের তো আরও সামনের দিকে যাওয়া যাবে, ব্রোমিনের জন্য হচ্ছে 4টা, আয়োডিনের জন্য হচ্ছে 5টি কক্ষপথ।
এবং আমরা যদি একটু চিন্তা করে দেখি যে এরা সবাই যেহেতু 17 নম্বর গ্রুপের সদস্য, তাহলে এর 5 নম্বর কক্ষপথেও 7টা ইলেকট্রন আছে এবং ব্রোমিনেরও 4 নম্বর সেই কক্ষপথ অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তাহলে আবার বলছি, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ তৃতীয় কক্ষপথে 7টা, ব্রোমিনের সর্বশেষ কক্ষপথ চতুর্থ কক্ষপথে 7টা, আবার আয়োডিনের সর্বশেষ কক্ষপথ পঞ্চম কক্ষপথে 7টা। অপরদিকে ফ্লোরিনের জন্য যদি আমরা একটু চিন্তা করি, ফ্লোরিনের জন্য সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2 নম্বর কক্ষপথ এবং এখানেও আলটিমেটলি ইলেকট্রন সংখ্যা কয়টা? 7টা। ঠিক আছে, অর্থাৎ ফ্লোরিনের টোটাল ইলেকট্রন সংখ্যা তো হচ্ছে 9, তার মানে 2 এবং হচ্ছে অর্থাৎ 2s2 2p5, 2s2 অ্যান্ড 2p5। আবার এখানে কি হবে? 3s2 3p5, 4s2 4p5, আবার এখানে 5s2 5p5। তো এইভাবে করে 7টা ইলেকট্রন আছে। এখন চিন্তা করো তো, 2 নম্বর কক্ষপথের আকার সবচেয়ে ছোট হবে না? এবং 2 নম্বর কক্ষপথের চেয়ে একটু বড় আকার কার? 3 নম্বর কক্ষপথের। তারপর 3 নম্বর কক্ষপথের চেয়ে বড় আকার 4-এর, তারপর হচ্ছে 5-এর। তার মানে সবচেয়ে ছোট কক্ষপথ এখানে কার? ফ্লোরিনের, কারণ এর সর্বশেষ কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথ আর দ্বিতীয় কক্ষপথের আকার সবচেয়ে ছোট। এই ছোট কক্ষপথে আছে 7টা ইলেকট্রন। এখানে ক্লোরিনের বেলায় একটু সামান্য বড় কক্ষপথে আছে 7টা, তার থেকেও বড় কক্ষপথ ব্রোমিনের আছে, সেখানেও আছে 7টা, এবং সবচেয়ে বড় কক্ষপথ এখানে হোল্ড করছে আয়োডিন, অর্থাৎ সবচেয়ে বড় সর্বশেষ কক্ষপথ হোল্ড করছে আয়োডিন, পঞ্চম কক্ষপথ, এবং এও 7টা ইলেকট্রন হোল্ড করছে। এখন আমি যদি প্রশ্ন করি কোথায় চার্জ ঘনত্ব বেশি, অবশ্যই ফ্লোরিনের মধ্যে চার্জ ঘনত্ব বেশি। কেন? কারণ এই যে 2 নম্বর কক্ষপথ সবচেয়ে ছোট সর্বশেষ কক্ষপথ, এই কক্ষপথে সবচেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন আছে তুলনামূলকভাবে, মানে সমান সংখ্যক ইলেকট্রনই আছে এদের মধ্যে, কিন্তু সবচেয়ে ছোট জায়গার মধ্যে 7টা ইলেকট্রন আছে কোথায়? ফ্লোরিনের বেলায়। ফ্লোরিনের বেলায় সবচেয়ে ছোট জায়গার মধ্যে 7টা ইলেকট্রন আছে, আর এক্ষেত্রে একটু ফ্লোরিনের তুলনায় কম্পারেটিভলি বড় জায়গার মধ্যে 7টা ইলেকট্রন আছে। তার মানে অবশ্যই এই ফ্লোরিনের জন্য চার্জ ঘনত্ব যে কনসেপ্টটা আছে, অর্থাৎ কম জায়গার মধ্যে বেশি পরিমাণ ইলেকট্রনের যে নেগেটিভিটি, সেটা কার জন্য প্রযোজ্য? ফ্লোরিনের জন্য প্রযোজ্য। অর্থাৎ ফ্লোরিনের চার্জ ঘনত্ব এখানে তুলনামূলকভাবে অনেক অনেক বেশি হবে। এখন চার্জ ঘনত্ব বেশি হয় কি হয়েছে? এখন আমাদের একটু নতুন ধারণা সম্পর্কে একটু জানতে হবে। সেটা হচ্ছে এরকম যে আমরা 9-10-এ এই ব্যাখ্যাটা পড়েছিলাম কিনা, যে এই যে সোডিয়াম ক্লোরাইড যখন পানিতে দ্রবীভূত হয় তখন কিভাবে পানিতে তারা দ্রবীভূত হয়েছিল? এই যে সোডিয়াম প্লাসের চারপাশে এরকম করে পানির যে মলিকিউলগুলো এরকমভাবে ছিল না, যে পানির অক্সিজেন এবং এই পাশে 2টি হাইড্রোজেন ছিল, এবং এই হাইড্রোজেন ছিল পার্শিয়ালি পজিটিভ এবং এটা ছিল পার্শিয়ালি পজিটিভ, এবং অক্সিজেন ছিল পার্শিয়ালি নেগেটিভ। আবার এরকমভাবে আবার এখানে অক্সিজেন ছিল, এরকমভাবে 2 পাশ থেকে ছিল হাইড্রোজেন পার্শিয়ালি পজিটিভ, আবার এই পার্টটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ। তাহলে এরকম করে আমরা যদি দেখি, তাহলে এইভাবে করে সোডিয়ামের চারপাশে টোটাল 6টা পানির মলিকিউল আমরা দেখতে পেয়েছিলাম। মনে করে দেখো, এটা হচ্ছে হয়তোবা 2018 সালের পরে তোমাদের যে 9-10-এর কেমিস্ট্রির যে পাঠ্য বইটা, বোর্ড বইটা, ওইটাতে আলটিমেটলি ইনক্লুড করেনি এই চিত্রটা আর কি। এটা 2018 সালের আগের বইতে ইনক্লুডেড ছিল, বাট তারপরেও তোমরা গাইড বইতে এসএসসিতে পড়ার সময় তোমরা টেস্ট পেপারে নিশ্চয়ই এরকম চিত্র দেখেছো, যে সোডিয়াম ক্লোরাইড পানিতে কিভাবে ডিজলভ হয়, ওই ব্যাখ্যাটা লেখার সময় নিশ্চয়ই তোমরা এরকম চিত্র দেখেছো। এখন ব্যাপারটা হচ্ছে এইখানে একটা কথা আছে, এটার ব্যাকএন্ডে কিছু কথা আছে। কথাগুলো হলো, দেখেন তো, এই যে সোডিয়াম ক্লোরাইডটা যখন আমি পানিতে দিলাম, এই যে অ্যাকুয়াস করলাম, তখন এই সোডিয়াম ক্লোরাইডটা আয়ন আকারে বিশ্লিষ্ট হলো, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। এই যে সোডিয়াম আয়নটা আয়ন আকারে বিশ্লিষ্ট হলো কিসের কারণে? যখন আমি এটাকে কিসের মধ্যে দিয়েছি? পানির মধ্যে দিয়েছি। এই পানির মধ্যে দেওয়ার ফলে এই যে সোডিয়ামটা আয়ন আকারে বিশ্লিষ্ট হলো, এই আয়ন আকারে বিশ্লিষ্ট হবার জন্য নিশ্চয়ই কোনো না কোনো একটা শক্তি কাজ করেছে। এমনি এমনি তো দুনিয়ায় কিছু হয় না। তাহলে এই যে সোডিয়াম এবং ক্লোরিন আয়ন আকারে যে বিশ্লিষ্ট হলো, এটার ব্যাকএন্ডে যে শক্তিটা কাজ করেছে, সেই শক্তির নাম হচ্ছে ল্যাটিস শক্তি। কি শক্তি? ল্যাটিস শক্তি। এটা আমাদের রসায়নের প্রথম পত্রেরই 3য় অধ্যায়ের শেষের দিকে পড়ানো হয়, অনেকে পড়ে থাকবে। এই শক্তির নাম হচ্ছে ল্যাটিস শক্তি। অর্থাৎ কোনো একটা পদার্থকে বা কোনো একটা যৌগকে পানির মধ্যে দ্রবীভূত করলে বা মেশালে ওটা যে আয়ন আকারে অবমুক্ত হচ্ছে বা বিশ্লিষ্ট হচ্ছে, সেটার জন্য প্রয়োজনীয় যে শক্তি, সেই শক্তিটাকে আমরা কি বলছি? ল্যাটিস এনথালপি বা হচ্ছে ল্যাটিস শক্তি। ভালো কথা। এরপরের এরকম কি তারা বিশ্লিষ্ট হয়ে থেমে আছে? ব্যাপারটা তো এরকম না। তারপর কি ঘটনা ঘটলো দেখেন তো। এই যে সোডিয়াম প্লাসের চারপাশে পানির 6টা অণু
এরা এসে যুক্ত হচ্ছে না, এবং কিভাবে যুক্ত হচ্ছে যে অক্সিজেনের যে পার্শিয়াল নেগেটিভিটি, সেই নেগেটিভিটির কারণে এই সোডিয়াম প্লাস কর্তৃক আকৃষ্ট হয়ে তারা এরকমভাবে চারপাশে অবস্থান হচ্ছে, কাইন্ড অফ যুক্ত হচ্ছে। মানে এর পরের ধাপ যেটা, সেটা হচ্ছে পানির মলিকিউলগুলো এই সোডিয়াম প্লাস আয়নের চারপাশে যুক্ত হচ্ছে। আবার ক্লোরিনের ক্ষেত্রেও আমরা দেখতাম না এরকমভাবে, ক্লোরিনের চারপাশেও তো পানির মলিকিউলগুলো এভাবে আসবে, অর্থাৎ তখন চিত্র হবে এরকম যে পার্শিয়ালি নেগেটিভ থাকবে অক্সিজেন, আর হাইড্রোজেন হচ্ছে পার্শিয়ালি পজিটিভ, এরকম করে আমরা ক্লোরিনের চারপাশেও এরকম করে 6টা পানির অণু দিতাম। তাহলে এই যে পানির অণুগুলো আবার এই ক্লোরিন এবং সোডিয়ামের চারপাশে যুক্ত হচ্ছে, এই যুক্ত হবার জন্য আবার আর এক ধরনের শক্তি দরকার, সেই শক্তিটাকে বলা হচ্ছে হাইড্রেশন এনথালপি। এখন এই যে হাইড্রেশন এনথালপি, এই যে তাপটা, এই তাপটা কি শোষণ হয় নাকি এই তাপটা অবমুক্ত হয়? অ্যান্সার হচ্ছে এই তাপটা অবমুক্ত হয়। অর্থাৎ পানির সাথে যখন এই ক্যাটায়ন এবং এই অ্যানায়নগুলো যুক্ত হচ্ছে তখন হাইড্রেশন শক্তিটা উৎপন্ন হয়, অর্থাৎ অবমুক্ত হয়। তার মানে এটা অ্যাড করে তাপ, এটা চারপাশ থেকে শোষণ করে না। তাহলে এই যে হাইড্রেশন এনথালপিটা উৎপন্ন হলো, অর্থাৎ এটার যে ডেল এইচ এর ভ্যালু, সেই ডেল এইচ এর ভ্যালুটা ডেফিনেটলি কেমন হবে? নেগেটিভ হবে, কারণ এটা যেহেতু তাপ উৎপাদী, মানে পানির অণুগুলো, পানির মলিকিউলগুলো এরকম করে যদি ক্যাটায়ন বা অ্যানায়নের সাথে যুক্ত হয়, সে যুক্ত হবার জন্য যেই শক্তিটা দরকার, সেই শক্তিটাকে আমরা বলি হাইড্রেশন শক্তি বা হাইড্রেশন এনথালপি। এই শক্তিটা আলটিমেটলি শোষিত হয় না, এটা হচ্ছে একটা উৎপন্ন হওয়া শক্তি। তো এই জন্য আলটিমেটলি ডেল এইচ এর ভ্যালুটা কীরকম হবে? আমরা নেগেটিভ হবে, নেগেটিভ দিলাম, ভালো কথা। তো এই নলেজটুকু আমাদের থাকা চাই। হ্যাঁ, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা এই পুরো জায়গাটা একটু মুছে দিচ্ছি। তো এখানে যে ব্যাপারটা কাজ করছে যে এই যে ফ্লোরিনটা আমরা পেলাম, এই যে ফ্লোরিন উৎপন্ন হলো, ফ্লোরাইড আয়ন উৎপন্ন হলো, এই ফ্লোরাইড আয়নেরও চারপাশে পানির মলিকিউল থাকবে। এখন আমরা অনুমান করতে পারছি যে পানির কোন প্রান্ত কর্তৃক আকৃষ্ট হবে? এই যে পার্শিয়াল পজিটিভ প্রান্ত বিশিষ্ট যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন কর্তৃক এই যে ফ্লোরিন যেটা নেগেটিভ আর কি, ইনি আকৃষ্ট হবে। তাহলে এই যে ফ্লোরিনের সাথে পানির মলিকিউলগুলো যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? হাইড্রেশন এনথালপি উৎপন্ন করবে। এই যে হাইড্রেশন এনথালপি উৎপন্ন করবে। এই হাইড্রেশন এনথালপি উৎপন্ন করলে এটা কি আকার উৎপন্ন হবে? তাপশক্তি, অন কাইন্ড অফ তাপশক্তি আকার উৎপন্ন হবে। এই উৎপন্ন তাপশক্তিটাই এই প্রশমন তাপের সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে আমাদের যে প্রশমন তাপ স্বাভাবিক কত ছিল? 57.34 -57.34 কিলোজুল পার মোল, সেটার তুলনায় অনেক অনেক বাড়িয়ে দেয়। কিসের কারণে? এই শুধুমাত্র হাইড্রেশন এনথালপির কারণে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, যে হাইড্রেশন এনথালপি কি বাকিদের ক্ষেত্রে হয় না? শুধুমাত্র ফ্লোরিনের ক্ষেত্রেই এই আলোচনাটা আমরা করলাম কেন? হ্যাঁ, বাকিদের ক্ষেত্রেও হবে, বাট ফ্লোরিনের ক্ষেত্রে এই হাইড্রেশন এনথালপির মান অনেক বেশি হবে অন্যান্য আয়নের তুলনায়। মানে ক্লোরিনের সাথেও যুক্ত হবে পানির অণু, হাইড্রেশন এনথালপি এক্ষেত্রে উৎপন্ন হবে। আয়োডিনের সাথেও যুক্ত হবে পানির অণু, হাইড্রেশন এনথালপি এক্ষেত্রেও উৎপন্ন হবে। সেম গোস ফর ব্রোমিন। বাট এটার ক্ষেত্রে বেশি হাইড্রেশন এনথালপি কেন উৎপন্ন হবে? বিকজ চার্জ ঘনত্ব বেশি। চার্জ ঘনত্ব বেশি থাকার অর্থ কি? যে এই ফ্লোরিনের নেগেটিভিটি বেশি, এবং এই নেগেটিভিটি বেশি হবার কারণে আলটিমেটলি এই ফ্লোরিনের সাথে যখন পানির অণুগুলো অ্যাট্রাকশন ফিল করে যখন এটার সাথে যুক্ত হয়, তখন যে হাইড্রেশন এনথালপিটা উৎপন্ন হয় সেটা বাকিদের তুলনায় অনেক বেশি হয়। ওই বেশি পরিমাণ যে তাপশক্তিটুকু, এক্সট্রা যে তাপশক্তিটুকু হাইড্রেশন এনথালপির, সেটা এই প্রশমন তাপের সাথে যোগ হয়ে যায়। যোগ হয়ে স্বাভাবিক যেটা আছে, অর্থাৎ -57.34 কিলোজুল পার মোল, এটার তুলনায় অনেক বেড়ে যায়। তো আশা করি এই বিষয়টা আমরা মোটামুটি হলেও বোঝাতে পেরেছি। এখন আমরা যদি একটু এটার ডেফিনিশনটা দেখে ফেলি, বা ব্যাখ্যাটা যদি আমরা এক্সপ্লানেশনটা দেখে ফেলি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এই যে বলা হচ্ছে ফ্লোরাইড আয়ন আকারে খুব ক্ষুদ্র হয়, এতে চার্জ ঘনত্ব অনেক বেশি থাকে, তাই ফ্লোরাইড আয়নের সাথে পোলার পানির অণুর মধ্যে পানি যোজন, ওই যে হাইড্রেশনের বাংলা মিনিংটা হচ্ছে পানি যোজন, মানে পানি যুক্ত হলে যে তাপটা উৎপন্ন হয় সেটাকে আমরা হাইড্রেশন তাপ বলি বা পানি যোজন তাপ বলি। তো এই পানি যোজন বা হাইড্রেশন তাপ অন্যান্য ঋণাত্মক আয়নের তুলনায় অনেক বেশি হয়। ফলস্বরূপ প্রশমন তাপ স্বাভাবিকের তুলনায় বেড়ে গিয়ে -68.60 কিলোজুল পার মোল হয়। তা আশা করি বোঝাতে পেরেছি। আবার বলছি, এই হাইড্রেশন এনথালপিটা শুধুমাত্র ফ্লোরিনের জন্য হয়, ফ্লোরিনের জন্যই নতুনভাবে হঠাৎ করে আসমান থেকে নাজিল হয়েছে, ব্যাপারটা এমন না। এখানে এইচএফ এর জায়গায় যদি এরা থাকতো, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড,
হাইড্রোজেন আয়োডিন, হাইড্রোজেন ব্রোমাইন, অর্থাৎ এই অ্যাসিডগুলো যদি থাকতো তাহলেও আলটিমেটলি এই হাইড্রেশন তাপটা উৎপন্ন হতো। কিন্তু ফ্লোরিনের চার্জ ঘনত্ব বেশি থাকার কারণে এই বাকিদের তুলনায় ফ্লোরিনের বেলায় হাইড্রেশন এনথালপিটা অনেক বেশি পরিমাণ হয়, স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়। দ্যাটস ওয়াই এইটা প্রশমন তাপটাকে বাড়িয়ে দেয়, এগুলোর ক্ষেত্রে ঘটনাটা ঘটে না। তো আশা করি এই কনসেপ্টটা আমরা মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি।